নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, পৃথিবীর ভালো হোক। এই প্রবল অন্ধকারের মধ্যে দাঁড়িয়েও এই এক প্রার্থনা আমাদের সকলের হওয়ার কথা, পৃথিবীর ভালো হোক, মানুষের ভালো হোক। শুধু মানুষ কেন, জীবজন্তু পশু পাখি যেখানে যা কিছু আছে সবকিছুর ভালো হোক। আজ পরিব্রাজক আচার্য শ্রীমৎ কৃষ্ণানন্দ স্বামীজির আবির্ভাব মহোৎসব। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে শ্রাবণ 1432, ইংরেজির 7ই আগস্ট 2025, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:13, সূর্যাস্তের সময় সন্ধে 6:14। আজ ত্রয়োদশী, শুক্লপক্ষ। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 8:37 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্তের কথা বলছি। নানান রকমের প্রায়শ্চিত্তের কথা বলা হচ্ছে, আরও প্রায়শ্চিত্তের কথা বলবো। আজকে বলবো কত রকমের প্রায়শ্চিত্ত, কি কি করতে হয় সেই সব প্রায়শ্চিত্তে। বেশিরভাগটাই খাওয়া দাওয়া নিয়ে, কত কম খাওয়া যায়, কত খারাপ, মানে অখাদ্য কুখাদ্য যাকে বলে, খেতে ভালো লাগে না এরকম সব খাবার খাওয়া যায়, এই হচ্ছে প্রায়শ্চিত্ত। অবশ্যই আমি এগুলো কোনোটাই ওই রকম করে খেয়ে দেখিনি, ফলে এগুলো অখাদ্য কুখাদ্য কিনা বলতে পারবো না। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম পুনর্জন্ম। আজকে শুরু করব এই প্রবন্ধ। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজির রচনা ভগবদ গীতার যে ভূমিকা লিখেছেন তিনি, অসাধারণ ভূমিকা, বিদ্যার যাকে বলে অপূর্ব নিদর্শন। সেই ভূমিকা থেকে পড়ে শোনাবো খানিকটা। পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে মানসিক চাপ জয় করবার উপায় হিসেবে ধ্যানের উপযোগিতা নিয়ে কথা বলছেন তিনি। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত। গানের পর এবার নতুন একটা প্রায়শ্চিত্তের কথা। এই প্রায়শ্চিত্তের যে শব্দটা সেইটা আপনারা আগে শুনেছেন, মানে এই প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে বলতেই সেই কথা বলেছিলাম। আজকে একটু ব্যাখ্যা করব। তার নাম হচ্ছে পরাক। পরাক, পরাক ব্যাপারটা কি? পাপী মানুষ, মানে যার প্রায়শ্চিত্ত দরকার, যিনি প্রায়শ্চিত্ত করছেন বা করবেন, যদি 12 দিন কিচ্ছু না খেয়ে উপবাসে থাকে, তাহলে সেই যে কৃচ্ছ সাধন তাকে বলে পরাক। অগ্নিপুরাণে এরকম কথা বলা আছে। মানে খুব সোজা কথায় যেটা বলতে হয়, 12 দিন না খেয়ে থাকতে হবে। 12 দিনের অনশন করতে দেখেছি আমরা, 12 দিনের চেয়ে বেশি দিনের অনশনও করতে দেখেছি। তো এটাও সেই রকম। এবং মনু আর একটা শর্ত দিচ্ছেন, এই প্রায়শ্চিত্তের আর একটা শর্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এই 12 দিন সমস্ত বিষয়ে সংযত থাকতে হবে, সমস্ত বিষয়ে উত্তেজনাহীন হয়ে থাকতে হবে। অর্থাৎ কেবলমাত্র বাইরের দিক থেকেই যে এই প্রায়শ্চিত্তটা করা হচ্ছে, উপবাস করছে ইত্যাদি ইত্যাদি, তাই নয়। তোমার অন্তরের দিক থেকেও একটা প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে। সেই প্রায়শ্চিত্তটা হচ্ছে তোমাকে সংযত থাকতে হবে এবং তোমাকে উত্তেজনাবিহীন থাকতে হবে। তুমি কোনোভাবে উত্তেজিত হলে চলবে না, রাগ করলে, এমনকি খুশি হলে, আনন্দিত হলে কোনো কিছুই চলবে না। তোমায় খানিকটা নির্বিকার হয়ে থাকতে হবে। মনের ওপর এই জোরটা
করতে হবে তোমাকে। পরের যে প্রায়শ্চিত্ত তার কথা বলি আপনাদের, তার নাম হচ্ছে শান্তপন, এবং তার একটা ধাপ হচ্ছে মহাশান্তপন। শান্তপন বলতে কি বোঝায় সে কথা বলা আছে, মনুসংহিতায় বলা আছে, স্কন্দ পুরাণে বলা আছে। শান্তপন হচ্ছে গোমূত্র, গোবর, দুধ, খই, ঘি এবং কুশাদি ভেজানো জল, এইগুলো মিশিয়ে একদিন খেয়ে থাকতে হবে এবং সেদিন অন্য কিছু খাওয়া চলবে না, আর পরের দিন উপবাস। তার মধ্যে কি কি আছে আরেকবার বলি। গোমূত্র, গোবর, এই দুটো, তার বাইরে দুধ, দই, ঘি আর কুশগাছি মেশানো জল। দুধ, দই, ঘি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাদবাকি যে তিনটে, এই তিনটে আসলে হিন্দু আচারে অতি পবিত্র বস্তু। গোমূত্র বা গোবর এবং কুশগাছি, এইগুলো মিশিয়ে একদিন খেতে হবে এবং পরের দিন উপবাস। যাজ্ঞবল্ক্য সংহিতা আর মনুসংহিতার টিকায় খুব পরিষ্কার করে বলা রয়েছে যে এই শান্তপন কৃচ্ছ এটা হচ্ছে দুদিনের ব্রত, একদিন এইটা খাওয়া আর একদিন উপোস করা। এবং কুশোদকের কথাটা এই জন্যই যাতে অন্য আহার শান্তপন ব্রতী গ্রহণ না করে। গোমূত্র থেকে কুশোদক সব একসঙ্গে মিশিয়ে একদিন খাওয়া, তারপর দিন উপবাস। আবার এই শান্তপনের দ্রব্যগুলো যদি আলাদাভাবে 6 দিন গ্রহণ করে সপ্তম দিনে উপবাস করা হয়, তাহলেই সেই ব্রতের নাম হবে মহাশান্তপন কৃচ্ছ। অর্থাৎ শান্তপন ব্রতটা একটু বাড়িয়ে দেওয়া হলো, তার নিয়ম কানুনগুলোকে বাড়িয়ে দেওয়া হলো। এই মহাশান্তপন কৃচ্ছ ব্রতে প্রথম দিন গোমূত্র, দ্বিতীয় দিন গোময়, তৃতীয় দিন গোদুগ্ধ, চতুর্থ দিন দই, পঞ্চম দিন ঘি এবং ষষ্ঠ দিন কুশমিশ্রিত জল। লক্ষ্য করে দেখুন, এই কুশমিশ্রিত জল ছাড়া আর সবকটির সঙ্গেই কোনো না কোনো ভাবে গরুর সম্পর্ক আছে। শুনছেন মহাশান্তপন ব্রতের কথা, প্রায়শ্চিত্তের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। মহাশান্তপন ব্রতের কথা বললাম আপনাদের। এই প্রায়শ্চিত্ত যদি করতে পারেন বা এই ব্রত যদি করতে পারেন, তাহলে সমস্ত পাপের প্রশমন হবে। এটা যাজ্ঞবল্ক্যের যে টিকায় জাবাল ঋষির কথা স্মরণ করা হয়েছে। মনুসংহিতা এবার আলাদা রকম করে মহাশান্তপনের সংজ্ঞা দেওয়া হয়নি, কিন্তু মনুসংহিতার টিকাকারেরা টিকায় মহাশান্তপনের উল্লেখ করে দিয়েছেন। এই হলো মোটামুটি ভাবে প্রায়শ্চিত্ত সম্পর্কে কথাবার্তা। আমাদের পুরাণে প্রায়শ্চিত্ত সম্পর্কে আরো অজস্র রকমের প্রায়শ্চিত্তের কথা বলা আছে। আরো নানান রকম সমস্ত নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে কষ্ট দিয়ে নিজেকে পরিশুদ্ধ করা, প্রায়শ্চিত্তের যেটা মূল কথা, সে সম্পর্কে অনেক সব আরো নানান রকমের বিধি আছে, বহুতর প্রায়শ্চিত্তের নাম আছে। তার মধ্যে একটার কথা তো বিশেষভাবে বলবার, চান্দ্রায়ণ ব্রত। তাছাড়াও কৃচ্ছ, সংবৎসর, গোমূত্র কৃচ্ছ, তুলাপুরুষ কৃচ্ছ, বায়ব্য কৃচ্ছ, বৃদ্ধ কৃচ্ছ, শিশু কৃচ্ছ, সুবর্ণ কৃচ্ছ, আরো নানান ধরনের কৃচ্ছ সাধনের কথা নানান রকমের সমস্ত পুরাণে বলা হয়েছে। কিন্তু সব কি করে বলবো, তাহলে তো শরণাগত শুধু প্রায়শ্চিত্তের শরণাগতই হয়ে যায়। কাজেই আজকের মতো শেষ করলাম প্রায়শ্চিত্তের কথা, এবং এর পরের দিন পুরাণ চিরন্তনে নতুন কোনো বিষয়। দেখা যাক কোন বিষয় নিয়ে কথা বলা শুরু করা যায়। এবারে তাহলে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। করছে পুনর্জন্ম নামে প্রবন্ধ পাঠ। নিউ ইয়র্কের একটি পত্রিকা, দার্শনিক পত্রিকা মেটাফিজিক্যাল ম্যাগাজিনের জন্য
স্বামীজি এই প্রবন্ধটি রচনা করেন 1895 খ্রিস্টাব্দে মার্চ মাসে। শুরু করি সেই প্রবন্ধ পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। অতীতে তোমারও আমার বহু জন্ম হইয়া গিয়াছে, হে শত্রু নাশকারী অর্জুন, আমি সে সবই অবগত আছি, কিন্তু তুমি অবগত নও। গীতায়। সকল দেশে ও সকল কালে যে সকল কূট ও সমস্যা মানুষের বুদ্ধিকে বিমূঢ় করিয়াছে, তন্মধ্যে সর্বাপেক্ষা জটিল মানুষ নিজে। যে অগণিত রহস্য ইতিহাসের আদি যুগ হইতে মানুষের শক্তিকে সমাধানের জন্য আহ্বান জানাইয়া ওই কার্যে ব্রতী করিয়াছে, তার মধ্যে গভীরতম রহস্য মানুষের নিজ স্বরূপ। ইহা একদিকে যেমন সমাধানের অসাধ্য একটি প্রহেলিকা, সকল সমস্যার অন্তর্নিহিত মূল সমস্যাও। মানুষের এই স্বরূপটি আমাদের সর্বপ্রকার জ্ঞান, সর্বপ্রকার অনুভূতি ও সর্বপ্রকার কার্যকলাপের মূল উৎস ও শেষ আধার। এমন কোনো সময় ছিল না, এমন কোনো সময় আসিবেও না, যখন মানুষের নিজের স্বরূপ তাহার সর্বাধিক মনোযোগ আকর্ষণ করিবে না। মানুষের সকল প্রকার ক্ষুধার মধ্যে সত্যানুসন্ধিৎসা রূপে যে ক্ষুধা মানুষের নিজ সত্তার সহিত নিবিড়ভাবে জড়িত আছে, বহির্বিশ্বের মূল্যায়ন কল্পে অন্তঃরাজ্য হইতে কোনো মানদণ্ড আবিষ্কারের জন্য যে সর্বগ্রাসী আকাঙ্ক্ষা বিদ্যমান, এবং এই পরিবর্তনশীল বিশ্বে একটি অপরিবর্তনীয় স্থির বিন্দু আবিষ্কার করিবার জন্য যে অনিবার্য ও স্বভাবসিদ্ধ প্রয়োজন অনুভূত হয়, সেগুলির দ্বারা পরিচালিত হইয়া মানুষ যদিও মধ্যে মধ্যে স্বর্ণকণিকা ভ্রমে ধূলিমুষ্টি ধরিতে সচেষ্ট হইয়াছে, এমনকি যুক্তি ও বুদ্ধি অপেক্ষাও উচ্চতর রাজ্যের কোনো বাণীর প্রেরণা পাইয়াও সে অনেক সময় অন্তর্নিহিত দেবত্বের মর্ম অনুধাবন করিতে সমর্থ হয় নাই। তথাপি যতদিন হইতে এই অনুসন্ধান আরম্ভ হইয়াছে, তাহার মধ্যে এমন কোনো সময় দেখিতে পাওয়া যায় না যখন কোনো না কোনো জাতি বা কতিপয় ব্যক্তি সত্যের বর্তিকা ঊর্ধ্বে তুলিয়া ধরেন নাই। অতীতে অথবা আধুনিক কালে বিশেষত প্রগতিশীল বুদ্ধিজীবীদের মধ্যে এমন লোকের কখনো অভাব ঘটে নাই, যাহারা পারিপার্শ্বিক ও অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে একদেশদর্শী, বিবেচনাহীন এবং কুসংস্কারপূর্ণ অভিমত স্বীকার করিবার ফলে, কখনো বা বিবিধ দর্শন, মত ও সম্প্রদায়ের বক্তব্যের অস্পষ্টতার দরুন বিরক্তির ফলে, এবং দুঃখের সহিত বলিতে হয় অনেক সময় সংঘবদ্ধ পৌরোহিত্যের ভয়াবহ কুসংস্কারাদির প্রভাবে চরম বিপরীত মতে উপনীত হইয়াছেন, এবং এই সকল কারণে হতাশ হইয়া শুধু যে এ সম্পর্কে অনুসন্ধান পরিত্যাগ করিয়াছেন তাহাই নহে, তাহারা ঘোষণা করিয়াছেন এই কার্য নিষ্ফল ও অনাবশ্যক। দার্শনিকেরা ক্ষোভ বা বিদ্রুপ প্রকাশ করিতে পারেন এবং পুরোহিতগণ তরবারির সাহায্য পর্যন্ত স্বীকার করিয়া স্বীয় ব্যবসায় পরিচালনা করিতে পারেন, কিন্তু সত্য একমাত্র তাহাদেরই নিকট আবির্ভূত হয় যাহারা সত্যের জন্যই লাভালাভের চিন্তা ছাড়িয়া নির্ভীক হৃদয়ে সত্যেরই পীঠস্থানে উপাসনা করিয়া থাকেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম পুনর্জন্ম। এবার স্বামী রঙ্গনাথানন্দজির লেখা ভগবদ্ গীতার ভূমিকা। ফিরে আসছি গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এখন ভগবদ্ গীতার ভূমিকা। স্বামী রঙ্গনাথানন্দজির একটি অতুলনীয় রচনা, সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। গান্ধীজি বিবেকানন্দকে কি চোখে দেখতেন সেটা শোনাই আপনাদের। বিবেকানন্দকে পড়ে আমার ভারত প্রেম হাজার গুণ বেড়ে গেছে। স্বামীজির উদ্দেশ্যে এই ভাষায় শ্রদ্ধা জানিয়ে গান্ধীজি সেই সমবেত জনতাকে বললেন, ঘরে ফেরার সময় তারা যেন সেই অনুপ্রেরণার কিছুটা সঙ্গে নিয়ে যান।
৩৯ বছরের সংক্ষিপ্ত জীবনে স্বামীজি এক তাজা যৌবন শক্তি এনেছিলেন এই অনন্য প্রাচীন সংস্কৃতিতে, যা তখন প্রায় জরাজীর্ণ হয়ে পড়েছিল। অনেক সাম্রাজ্যবাদী ব্রিটিশ লেখক ভবিষ্যৎবাণী করেছিলেন যে গতিশীল পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া লেগে আমাদের এই সংস্কৃতির অবক্ষয় হয়ে শেষে নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে যিনি ইংরেজি শিক্ষার প্রচলন করেছিলেন সেই বেকলে লিখেছিলেন যে স্বল্প সময়ের মধ্যেই এই সংস্কৃতির অবসান অনিবার্য। ঘটেছিল কিন্তু ঠিক এর বিপরীত। ভারত আবার প্রাণবন্ত হয়ে উঠল, নতুন এক জীবনী শক্তি তাকে অগ্রগতির পথে ঠেলে নিয়ে চলল। রামকৃষ্ণ বিবেকানন্দ না এলেও আমরা শক্তিশালী ও সক্রিয় হতাম, সন্দেহ নেই। আধুনিক পাশ্চাত্য সংস্কৃতি আমাদের শক্তিশালী করত, কিন্তু আমরা হারাতাম আমাদের আপন অন্তরসত্তা। আমাদের সুপ্রাচীন অতীতের সঙ্গে ধারাবাহিকতা যেত হারিয়ে। এই রকম সব মহান আচার্যের জন্যই তা ঘটতে পারেনি। শঙ্করের গীতাভাষ্যের ভূমিকায় আমরা এইসব ভাব লক্ষ্য করি। তখনকার ভারতীয় নেতাদের কেউ কেউ প্রতিক্রিয়াশীল মনোভাব নিয়ে বলেছিলেন যে পাশ্চাত্যের সঙ্গে আমাদের কোনরূপ সংস্রব থাকা উচিত নয়, বিদেশ থেকে কোনো ভাব গ্রহণ করা উচিত নয়, আমাদের নিজেদের ভাবেই দৃঢ়বদ্ধ হয়ে থাকতে হবে। দেশ কিন্তু তাদের কথা শোনেনি। স্বামীজি কিন্তু বললেন আমাদের আছে এক মহান সংস্কৃতি, কিন্তু সেই সঙ্গে বললেন অন্যদেরও আছে মহান ভাবরাশি এবং আমাদের বিনয়ের সঙ্গে সেই সব ভাব গ্রহণ করতে হবে। তিনি আমাদের পাশ্চাত্যের কাছ থেকে রাজনীতি, অর্থনীতি, জনকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিক্ষা করতে বলেছিলেন। আমেরিকা থেকে ভারতে এক চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন, তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? অন্যদের কাছ থেকে শিক্ষা গ্রহণের এই ভাব নতুন নয়। মনুস্মৃতিতে আছে শ্রদ্ধা ধানং শুভং বিদ্যা মাদোদিতা বরারপি অন্ত্যাদপি পরমং ধর্মং স্ত্রীরত্নং দুষ্কুলাদপি। নিম্ন শ্রেণীর কাছ থেকেও বিশেষ শ্রদ্ধার সঙ্গে আহরণ করবে শুভকারী বিদ্যা, নিচ জাতির কাছ থেকেও শিক্ষা গ্রহণ করবে পরম ধর্মের, আর নিকৃষ্ট বংশ থেকেও উত্তম স্ত্রী গ্রহণ করবে। শুনছেন ভগবদ গীতার ভূমিকা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দ বলেছিলেন নব্য ভারতকে হতে হবে প্রাচ্য ও পাশ্চাত্যের এক সুন্দর সংমিশ্রণ। বলেছিলেন ভারতের মাটিতে প্রাচীন গ্রিসবাসী আজ মিলিত হচ্ছেন প্রাচীন হিন্দুর সঙ্গে। 1897 ফেব্রুয়ারিতে মাদ্রাজে প্রদত্ত দ্য ওয়ার্ক বিফোর আস, আমাদের উপস্থিত কর্তব্য শীর্ষক বক্তৃতায় তিনি বলেছিলেন এ কথাগুলি। প্রাচীন ভারতে শিক্ষা ছিল সুসংহত ও সুসমন্বিত। আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করেও অন্যেরা আমাদের যা দিয়েছে তা গ্রহণ করে আত্মীকরণ করেছি। বর্তমানে আবার সেই সংমিশ্রণ জন্ম দেবে নতুন ভারতবর্ষের। ধীর অবিচল গতিতে এই ভাবের প্রসার ঘটাতে হবে। আজ আমাদের মধ্যে আছে অনেক খুঁত, দুর্বলতা ও দোষ, কিন্তু যে জাতির মধ্যে প্রাণ সঞ্চার হচ্ছে তার গঠন প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলি। বঞ্চিত মানুষ জীবনে কিছু সুযোগ পেলে ভুলভ্রান্তি করে, কিন্তু তারা নিজেদের শুধরে নিতে পারে, কারণ মহান আচার্যগণ আমাদের সেই সংশোধনের প্রক্রিয়া ও পথ দেখিয়ে দিয়েছেন। সংস্কৃতিগুলির পারস্পরিক আদান প্রদানের ভাবটি অতি মহৎ। বস্তুত এই রকম আদান প্রদানের ফলেই উৎপন্ন হয়েছে আধুনিক ইউরোপীয় সভ্যতা। গ্রিক চিন্তাধারা ইউরোপে প্রবেশ করে খ্রিস্টীয় 15-16 শতকে। ততদিনে গ্রিস পরিণত হয়েছে একটি মৃত জাতিতে। 2য় শতকের কাছাকাছি সময়ে গ্রিস রোমান সাম্রাজ্যের অধিকারে আসে। 3য় শতকে সে দেশ গ্রহণ করেছিল খ্রিস্ট ধর্ম, যা প্রাচীন গ্রিক সংস্কৃতির কাছে ছিল নেহাতি নিঃসম্পর্কিত। সাধারণত দেখা যায় খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্ম যেখানেই গেছে সেখানেই তারা প্রাচীন সবকিছুকে ধ্বংস করেছে। অতএব
প্রাচীন গ্রিক চিন্তাধারা সীমাবদ্ধ হয়ে পড়ল কেবল গ্রন্থরাজির মধ্যে। পশ্চিম ইউরোপে অধিবাসীগণ ছিল অসভ্য এবং প্রাচীন গ্রিক ধারা সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। ড্যানিউব নদী পেরিয়ে রোমান সাম্রাজ্যের বাইরে অবস্থিত স্ক্যান্ডিনেভীয় দেশগুলি ও জার্মানি সবই ছিল অসভ্য বর্বরের দেশ। পরবর্তীকালে রোমানরা গ্রহণ করল খ্রিস্ট ধর্ম, কিন্তু জীবন সম্পর্কে ওই ধর্মের দৃষ্টি ছিল সংকীর্ণ। গ্রিক ও রোমানদের মহান অবদানের মূল্য সে ধর্ম অনুধাবন করতে না পেরে তাদের বলল প্যাগান বা নিকৃষ্ট ধর্মাবলম্বী। এইসব সংস্কৃতি ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় দশক থেকে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মধ্যযুগকে ইউরোপীয় ইতিহাসে তাই অন্ধকার যুগ বলা হয়। শুনলেন ভগবদ গীতার ভূমিকা, রচনা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। এবারে গানের পর ধ্যান ও তার উপকার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। জির রচনা থেকে পড়ে শোনাবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মানসিক চাপ জয় করার উপায় এই নিয়ে লিখতে লিখতে তিনি চলে এসেছেন ধ্যান ও তার উপকার এই অধ্যায়। যেদিন দেখব আজ আমাদের অনেকগুলো কাজ করতে হবে, সেদিন গভীর ধ্যানের সাহায্যে আমাদের অগ্রিম প্রস্তুতি নেওয়া উচিত। বড় বড় যোগীরাই এ কথার বৈধতা স্বীকার করে গেছেন। জপ এবং ধ্যানের দ্বারা প্রশিক্ষিত মন কর্মপথে আমাদের সঠিক পথ দেখায়। আর এই কারণেই মানসিক চাপ জয় করার একটি কৌশল হিসেবে ধ্যানকে এত অমূল্য বলে গ্রহণ করা হয়েছে। এই মহার্ঘ কৌশল একবার আমাদের করায়ত্ত হলে তা বিশেষ কার্যকরীভাবেই শান্ত করে রাখে আমাদের স্নায়ুগুলোকে, নিয়ন্ত্রণ করে ততোধিক আবেগ, উদ্বেগ, ধৈর্যহীনতা বা হতাশাকে। এ কৌশল বাড়িয়ে তোলে আমাদের আত্ম উপলব্ধিকে। ঈশ্বরের পাদপদ্মে যদি মনটাকে সদাই স্থির রাখতে পারি, দেখব কি গভীর শান্তি আমাদের ঘিরে ধরেছে। আমাদের সর্বক্ষণ সচেতন থাকতে হবে যে আমাদের অন্তরে উপস্থিত স্বয়ং ঈশ্বর করুণাঘন জ্যোতির্ময়, যিনি সকল শান্তি আর আনন্দের উৎস। প্রথম আমরা ধ্যান শুরু করব মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে, কিন্তু শেষ পর্যন্ত দেখব ধ্যান আমাদের ব্যক্তিত্বটাই আমূল পাল্টে দিয়েছে, এবং অবশ্যই তো ভালোর দিকে। সময় যত এগোবে মানুষ হিসেবে আমরা তত উন্নত হয়ে উঠব। স্বার্থপরতা, বিচ্ছিন্নতা বোধ, উন্মত্ততা, বাতুলতা সব পড়ে রইবে পিছনে। সে স্থান পূর্ণ করবে শান্তি, তৃপ্তি, আত্মিক ভারসাম্য আর মহৎ যত গুণ। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে আপনাদের চিঠিপত্র পড়ার পালা। আজকের চিঠিটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া থেকে। এই শরণাগত অনুষ্ঠানে ভগবদ গীতার যে ব্যাখ্যা করছেন স্বামী রঙ্গনাথানন্দজি, সেই সম্পর্কে তার মনের মধ্যে যে ভাবনা জেগেছে, সেই ভাবনার কথা তিনি তার চিঠিতে বলেছেন। আমি আপনাদের সকলকেই বলবো যে শরণাগত অনুষ্ঠানে এই যে অনেকগুলো পর্যায় আছে, ধরুন পুরাণ চিরন্তন আছে, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আছে, থেকে আরো যা যা কিছু আছে, সেই সমস্তগুলো শুনতে শুনতে আপনার মনের মধ্যে যদি কোনো কথা জেগে ওঠে, প্রশ্ন জেগে ওঠে, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো এমনটা কোনো কথা নেই, কিন্তু যদি প্রশ্ন জেগে ওঠে, যদি কোনো মন্তব্য জেগে ওঠে, তাহলে অনুগ্রহ করে চিঠি লিখে সেইটা বলুন। কেবলমাত্র নির্দিষ্ট বিষয় নিয়েই যে চিঠি লিখতে হবে তার তো কোনো মানে নেই। একটু অন্যরকম চিঠি হলো, আপনার ভাবনার কথা আমরা জানতে পারলাম। তো যাই হোক, আমি দেবাশিস বাবুর চিঠিটি পড়ি। প্রথমেই আপনাকে এবং শরণাগত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে জানাই শুভ সকাল। বিগত কয়েকদিন যাবৎ আপনি এই অনুষ্ঠানে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের গীতার বিশ্লেষণ পাঠ করে চলেছেন,
এবং নিশ্চয়ই আরো পাঠ করবেন। এই বিশ্লেষণে প্রবৃত্তি ও নিবৃত্তি সম্বন্ধে মহারাজের ব্যাখ্যা এক কথায় অতুলনীয়। এই প্রসঙ্গে ঋষি অরবিন্দ প্রবৃত্তি ও নিবৃত্তিকে জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখেছেন এবং এগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলেছেন। এই সম্বন্ধে বি কে শিবানীর আধ্যাত্মিক উপদেষ্টা এবং পরামর্শদাতা, বক্তা ও লেখিকা বক্তব্য, যা কিছু ঘটছে তা মেনে নাও, কিন্তু তাতে আসক্ত হইও না। অর্থাৎ জীবনের অভিজ্ঞতাগুলি গ্রহণ করো, কিন্তু তাদের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হইও না। এটি হলো প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে সঠিক সমন্বয়। জীবনের ভারসাম্য রক্ষা করার জন্য এই দুটির সমন্বয় খুবই জরুরি। চিঠি এখানেই শেষ করলাম। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। হ্যাঁ, এই যে প্রবৃত্তি আর নিবৃত্তি, এই দুটো তো সত্যি সত্যি আমাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে, মনের মধ্যে মানে আমাদের একেবারে ভেতরে রয়েছে। এই দুটোকে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না। প্রবৃত্তি আছে, খুব প্রবল ভাবে আছে, কিন্তু ঠিক সেই রকম করে নিবৃত্তিও আছে। কারুর কারুর মধ্যে প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, নিবৃত্তি বেশ খানিকটা ঢাকা পড়ে যায়। আবার কারুর কারুর মধ্যে নিশ্চয়ই নিবৃত্তিও প্রবল হয়ে ওঠে, প্রবৃত্তি অনেকটা ঢাকা পড়ে যায়। কিন্তু এই দুটোর একটা কোনো সমন্বয় দরকার। অর্থাৎ দেহ ধারণ করবার জন্য যতটুকু প্রবৃত্তি প্রয়োজন ততটুকু আমি নিলাম, প্রয়োজনটাও আবার ঠিক করতে হবে তো মানুষকে। কিন্তু নিবৃত্তিটাও শিখতে হবে, নিবৃত্তিটাও জানতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্যের কথা বলা হচ্ছে এবং সত্যি সত্যি খুব খুব গুরুত্বপূর্ণ কথা আপনি দেবাশিস বাবু যেটা ধরেছেন, একেবারে ঠিক ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার আমরা কোচবিহার চলে যাচ্ছি। কোচবিহার শহরে মদনমোহন মন্দিরে বাইরে দূরে শুরু হচ্ছে। গান শেষ করে এইবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই কোচবিহারের এই যে মদনমোহন মন্দির, তাই নিয়ে বৈরাগী পুকুর নিয়ে অনেক সব কথাবার্তা বলা হলো। এইবার তাহলে দেরি না করে মন্দির দর্শনের দিকে যাওয়া যাক। একেবারে সাক্ষাৎ মন্দিরের সামনে গিয়ে পৌঁছই আর নিশ্চয়ই মিলিয়ে নেবার চেষ্টা করি যে এই মন্দির নিয়ে যেসব কথা বলা হয়েছিল সেগুলোর সঙ্গে আপনাদের এই দর্শন মিলছে কি না। তার আগে এটা বলি কিভাবে যাবেন এই মন্দিরে। আপনাকে নামতে হবে নিউ কোচবিহার স্টেশনে। নিউ কোচবিহার স্টেশনে নামলেন, নেমে ওখান থেকে যা হোক কিছু একটা ভাড়া টাড়া করলেন। আপনি বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন। বাস স্ট্যান্ডে চলে এসে ওখান থেকে একটা টোটো ভাড়া করলেন, করে আপনাকে নামিয়ে দেবে এই মদনমোহন মন্দিরের সামনে। এবং মদনমোহন মন্দির যেহেতু খুব 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 বিখ্যাত, তার ফলে ওই টোটো চালককে আপনি বলবেন যে ভাই মদনমোহন মন্দিরে যাব, ও আর বাক্য ব্যয় না করে নিয়ে চলে আসবে। একেবারে শহরের মাঝখানে এই মন্দির। তো এই যে মন্দিরটা আপনাদের আগেই বলেছি যে রাস্তার একেবারে ধারে, তার ঠিক উল্টো ফুটে হচ্ছে বৈরাগী পুকুর। এবং সেই বৈরাগী পুকুরের আগের যে অংশটা, মানে জমির যে অংশটা, সেখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে। মানে যে কোনো মন্দিরের বাইরেই যেরকমটা থাকে আর কি, সেই রকম। সেখানে পুজো দেওয়ার নানান রকমের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। দোকানগুলো অস্থায়ী কিন্তু, হ্যাঁ, মানে ওখানে একেবারে সিমেন্টের একটা দোকান ঘর তৈরি করে দিয়ে দোকান করা হচ্ছে, এটা করতে দেওয়া হয়নি। তার কারণ বৈরাগী পুকুর আছে, তো সেই বৈরাগী পুকুরকে ঢেকে বা সেখানে ভেতরে যাওয়া যাবে না, বৈরাগী পুকুরে নামা যাবে না, এই রকম করে তো কোনো দোকান ঘর করতে দেওয়া হবে না। কাজেই অস্থায়ী দোকান। দোকানগুলো দেখতে খুব সুন্দর লাগে জানেন। তার কারণ হচ্ছে যে ওই বড় বড় ছাতা পাওয়া যায় না, হ্যাঁ, বিশাল বড় বৃত্তের একটা ছাতা, নানান রকম রং করা, লাল নীল হলুদ সব রং করা ছাতা, সেই ছাতা ধরা আছে এবং সেই ছাতার নিচে দোকান। হ্যাঁ, এই আগেও আমরা দেখেছি যে যেখানে স্থায়ী দোকান ঘর করতে দেয় না সেখানে ওরকম ছাতার নিচে দোকানের ব্যবস্থা। কোনো কোনো দোকানে
নানান রকম রঙের আলো জ্বলছে, মানে সবটা মিলিয়ে যাকে বলে বেশ একটা জমজমাট ছবি আর কি। এই যে আলো টালো জ্বলছে, অনেকখানি জায়গা জুড়ে দোকানটা করা হয়েছে, অনেক জিনিসপত্র রাখা হয়েছে, তার থেকে আপনারা একটা কথা বুঝতে পারছেন যে দোকানগুলো বেশ সম্পন্ন। তার কারণটাও খুব সহজ, প্রচুর দর্শনার্থী আসেন, ফলে সারা বছর ধরে এই দোকানগুলো একেবারে জমজমাট হয়ে থাকে, প্রচুর মানুষজন আসেন এবং ওই যা যা কিছু পুজোয় লাগে আর কি, সে নকুলদানা থেকে আরম্ভ করে সন্দেশ থেকে মালা, মদন মোহনের অঙ্গবস্ত্র, এরকম সব নানান কিছু থাকে। তার বাইরে টুকটাক জিনিসপত্র পাওয়া যায়, যেরকম হয় আর কি। শুনছেন বাইরে বিহারের মদন মোহন মন্দিরের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আপনাদের বলছিলাম এক্ষুনি গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে আরো নানান কিছু টুকরো টাকরা পাওয়া যায়, যেমন তার মধ্যে একটা খুব চোখে পড়ে এবং পড়ে আমার নিজের অন্তত ব্যক্তিগতভাবে মজাই লাগে, যদিও চোখে সয়ে গেছে। সেটা হচ্ছে যে কোনো দোকানে প্রচুর পরিমাণে মিনারেল ওয়াটারের বোতল। এই মিনারেল ওয়াটার খাওয়াটা ভেবে দেখুন তো, আমরা না ছোটবেলায় মিনারেল ওয়াটার বলতে কি বোঝায় সেগুলো জানতুম না, হয়তো স্বাস্থ্য বই টইতে পড়েছি, কিন্তু মিনারেল ওয়াটার বোতলে করে বিক্রি হচ্ছে এবং সেইটা ছাড়া মানুষের চলছে না, এইটা কিন্তু আমাদের ছোটবেলায় ছিল না। আমরা ওই কল থেকেই জল টল খেতাম আর কি। এবং আমি এটাও বলছি যে সব জায়গায় হয়তো নয়, কিন্তু বিদেশেও ওই কলের জলই খায়। কলের জলটাই খুব শুদ্ধ জল, খুব পরিষ্কার জল, কিন্তু আমাদের এখানে সেই শুদ্ধতাটা নেই এবং আমাদের ভেতরে একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই জলটা ভালো নয়, আমাকে জল কিনে খেতে হবে। জল একেবারে প্রকৃতির যাকে বলে আঁকাড়া একটা জিনিস, সেইটা আমাকে কিনে খেতে হবে, এইটা আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে। যাই হোক যাই হোক যাই হোক, ছেড়ে দিন। আরো সব রয়েছে ওখানে, চুড়ি রয়েছে, হ্যাঁ প্রচুর চুড়ি রয়েছে, কাঁচের চুড়ি, এরকম সব জিনিসপত্র এখানে আছে। তো আপনি তো ভেতরে লর্ড মদন মোহনকে পুজো দেবেন, তা সেটা পুজোর জিনিসপত্র যা কিছু সেগুলো এখান থেকেই কিনতে পারবেন। এইবারে এই দোকানগুলোর ফাঁক দিয়ে ওই বৈরাগী পুকুরের দিকে তাকান। পুকুর নিয়ে অনেক কথা বলেছি আপনাদের, তার কিংবদন্তির কথা বলেছি, কিন্তু পুকুরের সামনে এসে দাঁড়ালে দারুণ লাগে। এত বিশাল পুকুর, বিশাল বড় এবং সমান করে চারকোনা, চারটে দিকে অনেকগুলো ঘাট রয়েছে, পুকুরে সুন্দর করে বাঁধানো পাড়, তারপরে একটু ঘাস জমি, তারপরে রেলিং দেওয়া রয়েছে। এবং এই পুকুরের ওপারে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে কোচবিহারের নিয়ম ছিল রাজবাড়ির চেয়ে উঁচু বাড়ি কেউ তৈরি করতে পারবে না, ফলে পুকুরের চারপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো সব একতলা দোতলার মতন বাড়ি, বড় মাল্টি স্টোরি বিল্ডিং বলতে যেটা বোঝায় সেটা কিছু নয়। চারপাশের গাছপালার ছায়া, এই সমস্ত কিছু পুকুরের জলে পড়েছে, ভারী চমৎকার লাগে। মানে বড় পুকুরের ধারে বসে চুপ করে বসে থাকতে মনটা কিরকম হয়ে যায় না। কিন্তু আজকে এই পর্যন্ত বলেই থামতে হবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব, তাই তো? বৈরাগী পুকুরের কথা বলছিলাম, যে কবিতাটি এখন পড়ে শোনাবো তার নাম দিঘি। জোড়ালো রে দিনের দাহ, ফুরালো সব কাজ, কাটলো সারা দিন, সামনে আসে বাক্যহারা স্বপ্ন ভরা রাত, সকল কর্মহীন। তারই মাঝে দিঘির জলে যাবার বেলাটুকু, এইটুকু সময়, সেই গোধূলি এলো এখন, সূর্য ডুবু ডুবু, ঘরে কি মন রয়? কুলে কুলে পূর্ণ নিটোল, গভীর ঘন কালো শীতল জলরাশি, নিবিড় হয়ে নেমেছে তাই
তীরের তরু হতে সকল ছায়া আসি। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে, জলের কিনারায়। পথ চলতে বধূ যেমন নয়ন রাঙা করে বাপের ঘরে যায়। শ্যাওলা পিছল পৈঠা বেয়ে নামি জলের তলে একটি একটি করে। ডুবে যাবার সুখে আমার ঘটের মতো যেন অঙ্গ ওঠে ভরে। ভেসে গেলেম আপন মনে, ভেসে গেলেম পারে, ফিরে এলেম ভেসে। সাঁতার দিয়ে চলে গেলেম, চলে এলেম যেন সকল হারা দেশে। ওগো বোবা, ওগো কালো, স্তব্ধ সুগম্ভীর গভীর ভয়ঙ্কর, তুমি নিবিড় নিশীথ রাত্রি বন্দী হয়ে আছো মাটির পিঞ্জর। পাশে তোমার ধুলার ধরা, কাজের রঙ্গভূমি, প্রাণের নিকেতন। হঠাৎ থেমে তোমার পরে নত হয়ে পড়ে দেখিছে দর্পণ। তীরের কর্ম সেরে আমি গায়ের ধুলো নিয়ে নামি তোমার মাঝে। এ কোন অশ্রু ভরা গীতি ছলছলিয়ে উঠে কানের কাছে বাজে। ছায়া নিচল দিয়ে ঢাকা মরণ ভরা তব বুকের আলিঙ্গন। আমায় নিল কেড়ে, নিল সকল বাধা হতে, কাড়িল মোর মন। শিউলি শাখে কোকিল ডাকে, করুণ কাকলিতে ক্লান্ত আশার ডাক। ম্লান ধূসর আকাশ দিয়ে দূরে কোথায় নিড়ে উড়ে গেল কাক। মর্মরিয়া মর্মরিয়া বাতাস গেল মোরে বেণুবনের তলে। আকাশ যেন ঘনিয়ে এলো ঘুমো ঘোরের মতো দিঘির কালো জলে। সন্ধ্যাবেলার প্রথম তারা উঠল গাছের আড়ে, বাজলো দূরে শাঁখ। রন্ধ্রবিহীন অন্ধকারে পাখার শব্দ মেলে গেল বকের ঝাঁক। পথে কেবল জোনাক জলে, নাইকো কোনো আলো। এলেম যবে ফিরে, দিন ফুরালো, কাটলো মাঝের বেলা দিঘির কালো নীরে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, পৃথিবীর ভালো হোক। এই প্রবল অন্ধকারের মধ্যে দাঁড়িয়েও এই এক প্রার্থনা আমাদের সকলের হওয়ার কথা, পৃথিবীর ভালো হোক, মানুষের ভালো হোক। শুধু মানুষ কেন, জীব জন্তু পশু পাখি যেখানে যা কিছু আছে সবকিছুর ভালো হোক। আজ পরিব্রাজক আচার্য শ্রীমৎ কৃষ্ণানন্দ স্বামীজির আবির্ভাব মহোৎসব। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে শ্রাবণ 1432, ইংরেজির 7ই আগস্ট 2025, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:13, সূর্যাস্তের সময় সন্ধে 6:14। আজ ত্রয়োদশী, শুক্লপক্ষ। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 8:37 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্তের কথা বলছি। নানান রকমের প্রায়শ্চিত্তের কথা বলা হচ্ছে, আরো প্রায়শ্চিত্তের কথা বলবো। আজকে বলবো কত রকমের প্রায়শ্চিত্ত, কি কি করতে হয় সেই সব প্রায়শ্চিত্তে। বেশিরভাগটাই খাওয়া দাওয়া নিয়ে, কত কম খাওয়া যায়, কত খারাপ, মানে অখাদ্য কুখাদ্য যাকে বলে, খেতে ভালো লাগে না, এরকম সব খাবার খাওয়া যায়, এই হচ্ছে প্রায়শ্চিত্ত।
অবশ্যই আমি এগুলো কোনোটাই ওই রকম করে খেয়ে দেখিনি, ফলে এগুলো অখাদ্য কুখাদ্য কিনা বলতে পারবো না। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে।